একটা প্রথম স্কিল যেটা হওয়া দরকার হচ্ছে যে একটা ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল স্কিল, মানে আসলে তুলনা করতে পারা দরকার যে আসলে কোন এভিডেন্সটা কেমন। নিশ্চয়ই আপনাদেরকে এগুলো ভালোভাবে শেখানো হয়েছে যে কোন এভিডেন্স কত ওয়েটেজ, কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম, সেগুলো। কিন্তু এটা না আজকাল মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। মানে এত এভিডেন্স জেনারেটেড হয়, মানে আপনি যে একটা ছোট ডিসিপ্লিন, মানে যে খুবই একটা সুপার স্পেশালিস্টতেও হন, সেখানেও প্রতিনিয়ত এত এভিডেন্স তৈরি হচ্ছে, এটা খুবই মানে কঠিন একটা চ্যালেঞ্জ হয়ে যায় একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ানের জন্য আপডেটেড থাকা। সেজন্য আজকাল অনেক, আমরা জানি সব জায়গায় আমরা যেরকম অ্যাসিস্ট্যান্স নেই, আজকালও আসলে এই ব্যাপারটাতে অনেক বেশি অ্যাসিস্ট্যান্স নেওয়া হয়। এবং সেগুলো নিশ্চয়ই আপনাদেরকে এখানে বলা হয়েছে, যেখানে আসলে বলা হয় যে আসলে এই যেটা অনেক আগে আপনারা জানেন, হিস্টোরিক্যালি কোক্রান নামে একটা রিভিউ, আসলে বেসিক্যালি এই ব্যাপারটা শুরু হয়েছিল ওখান থেকে আর কি। তারপরে ম্যাকমাস্টার এরা পরে এগুলো করছে। কিন্তু এই যে রিভিউ করে, এই সিস্টেমেটিক রিভিউ, এটা অনেক জায়গায় এখন বলা হচ্ছে এটা লিভিং হয়। মানে তা না হলে সিস্টেমেটিক রিভিউ গড়ে 4 বছরের কমে মানে পাবলিশ হয় না সাধারণভাবে, কারণ এগুলো হচ্ছে কমিশন করে একটা গ্রুপকে, এবং যারা মানে আপনারা খুব মানে বাংলাদেশের মতো দেশে আসলে চিন্তা করা যায় না, সিস্টেমেটিক রিভিউ কিন্তু হয় নাই এখনো। মানে আমাদের কেউ এখনো কোক্রেনে এলিজিবল হয়নি একজনও। মানে আমাদের অন্তত 3-4টা বিষয়ে তো আমাদের অনেক দখল আছে মনে করি আমরা, যেমন ডায়রিয়া, ম্যালেরিয়া। আমি এমনি কথা বলছি উইথ অল ডিউ রেসপেক্ট, যারা আসলে গত 30-40 বছর এই ধরনের বিষয়ে ধারাবাহিকভাবে কন্ট্রিবিউট করেছেন, ওনারা কিন্তু এখনো কোক্রেনের রিভিউ হতে পারেননি। মানে বোঝাতে হবে যে কোক্রেন রিভিউ বলা হয়তো একসময় ওইটার যে সেন্টেন্সটা লাস্ট সেন্টেন্স ওইটাই শেষ ওই সম্পর্কে। কিন্তু এই পর এখন তো আসলে এই কুইক প্রসেসের কারণে এই সিস্টেমেটিক রিভিউকে কেউ কেউ বলে লিভিং সিস্টেমেটিক রিভিউ। এটা আজকাল, এটা ছাড়া আজকাল আর আপডেটেড থাকার উপায় নেই। মানে যেহেতু অনেকে আপনারা বলছিলেন যে আপডেট থাকা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, এবং এই চ্যালেঞ্জ নিজের পক্ষে ক্লিক করে সার্চ করে এটা পারা সম্ভব না প্রায়। তো আসলে আমাদের আস্তে আস্তে এই ধরনের জিনিসগুলো ইনস্টিটিউশনালি সাবস্ক্রাইব করা যায়, বা ইন্ডিভিজুয়াল লেভেলে সাবস্ক্রিপশন করে এগুলো না সাপোর্ট নিলে আমাদের পক্ষে কঠিন হবে এভিডেন্স বেসড মেডিসিন আমাদের ডে টু ডে প্র্যাকটিসে চর্চা করা। তার আগে প্রথম একটা শিফট হওয়া দরকার, যে আমরা যেটা বলেছেন অনেকে বলতে, সেটা হচ্ছে যে আমরা যে চর্চাটা করি, প্র্যাকটিসটা করি, এটা আসলে এম্পেরিক, মানে আমরা ধারণা ভিত্তিক চর্চা করি, আর কিছু বুকিশ বইপত্রের জ্ঞান থেকে করি, যেগুলো বইগুলোকে অনেক জায়গায় ভাবা হয় মানে অবশ্যই এগুলো খুবই জরুরি জিনিস আমাদের আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করার জন্য, কিন্তু এগুলো হচ্ছে মোটা দাগে একটা বইতে একটা তথ্য যুক্ত হতে গড় সময় 5 থেকে 15 বছর। আপনার যদি গবেষণা থেকে ওইটা বইয়ে জায়গা পেতে সময় লাগে 5 থেকে 15 বছর। তো সেই জন্য যেটা হয় যে বইপত্রের ওই জ্ঞানের আলোকে চিকিৎসা করাটা হলে পরে এটা অনেক সময় আজকাল বলা হচ্ছে যে পেইসের পেছনে পড়ে যেতে পারি আমরা আসলে। তো এই যে আপডেটেড থাকার জন্যে মানে দৈনন্দিন এই জায়গাগুলোতে একটা এভিডেন্সকে আমার ব্যক্তিগতভাবে আমি খুবই কঠিন মনে করি। এভিডেন্সের ক্রিটিক্যাল অ্যাপ্রেজাল যেটা বললাম, সেই জন্য এটা খুবই বেশ কঠিন আছে আসলে। সে অ্যাসিস্ট্যান্স নেওয়া ভালো আমার, এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকাল খুবই ভালো ভালো অ্যাসিস্ট্যান্স দেয়। এবং এই ইউনিভার্সিটির জন্য যেটা দরকার সেখানে হচ্ছে এখানে একটা ছোট, আমি বলছিলাম মাননীয় ভাইস চ্যান্সেলরকে, যেটা একটা আলাদা একটা অ্যাক্টিভিটি হিসেবে থাকা ভালো, যে যারা আসলে এভিডেন্সগুলো, এবং এভিডেন্সগুলো এভাবে কম্পার্টমেন্টালি বিভিন্ন সাইলোতে থাকে ছড়ানো, এগুলোকে একত্র করাই একটা জটিল কঠিন কাজ, এবং অনেক এক্সপেন্সিভও বটে। আমি বলি একটা রিভিউ, আমি বোঝার জন্য যে একটা রিভিউ করতে হলে 1 কোটি, মোটা দাগে 1 কোটি টাকা খরচ হয় আনুমানিক একটা রিভিউ করতে। মানে এখন আমরা তো আসলে মনে করি যে ব্যাপারগুলো আসলে করা যাবে, এটা বেশ কঠিন আছে। অথবা একটা ছোট সেন্টারের মতো হয়ে যাওয়া। আমি শুনলাম অক্সফোর্ডের সঙ্গে আলাপ আলোচনা চলছে, খুবই ভালো কথা আসলে আমার ভালোই লাগলো শুনে আসলে যে এরকম একটা জিনিস সেন্টার এখানে হয়, অথবা হাব। এবং এই সেন্টার বা হাবে আসলে এই সিস্টেমেটিক রিভিউ বা মেটা অ্যানালাইসিসগুলো যদি একসাথে হতে থাকে, এবং সেগুলোর রেজাল্ট যদি আপনারা জেনারেট করে, তাহলে হয় কি এই ক্যাম্পাসে হচ্ছে জিনিসটা, এইটা আপনাদেরকে আসলে ইন্সপায়ার করবে, আপনাদের মাধ্যমে আসলে পুরো দেশকে ইন্সপায়ার করবে। এবং এই ইউনিভার্সিটিতে যদি আপনারা এই চর্চাটা শুরু করেন, নিজেদের তৈরি হওয়া এভিডেন্স, মানে আপনার হাতে তৈরি করা যে রান্না, সেটা আপনি যেভাবে বুঝতে পারেন অন্য জায়গার রান্নাকে ওইভাবে বুঝতে পারবেন না, ওইভাবে অন্য করবেন না। সো আমরা বলছি যে এভিডেন্সের শুরুটা হচ্ছে কিন্তু জেনারেশন অফ এভিডেন্স থেকে। তাহলে এভিডেন্সটা জেনারেটেড হয় কোত্থেকে? আমি হাঁটতে হাঁটতে অনেকগুলো গবেষণা দেখছিলাম, আমি তখন ভাইস চ্যান্সেলর সাহেবের সঙ্গে শেয়ার করছিলাম যে আমি যে গবেষণাগুলো দেখছি, এখানে কিন্তু এভিডেন্স জেনারেট করার মতো গবেষণা না। এটা কথাটা একটু মানে কেউ যারা বাচ্চা মানুষ, আপনারা সবাই গবেষণা যারা করছেন, আমি ডেফিনেটলি এনকারেজ করি, কিন্তু এভিডেন্স জেনারেট করার জন্য যে ধরনের গবেষণা করা লাগে, মানে একটা হচ্ছে আপনারা সবাই জানেন যে এইগুলো গবেষণাগুলো মধ্যে দিয়ে যেই তথ্য আসে এটা কোন পর্যায়ে গেলে এটা আসলে একটা সত্যিকারের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায়।
অর্থাৎ আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যখন এই চর্চাটা শুরু হবে যে আসলে গবেষণাগুলো একটা হচ্ছে প্রাথমিকভাবে জানার জন্য গবেষণা, তাই না? কতগুলো জিনিস তো জানতে হবে যে আসলে এটা কত ভাগ হয়, কি হয়, এরপর এটা কেন হয়। এর পরের প্রশ্ন হচ্ছে যে কেন হয় জানা গেলে তারপর এটা কিভাবে এটাকে রিমেডি করা যায়, এটা সমাধান কিভাবে করা যায়, তারপরে কোন সমাধানের চেয়ে কোন সমাধান ভালো, তুলনা। এবং তারপরে তো আসলে এই তুলনাটা কত শক্তিশালী, কত রোবাস্ট, এটা কি 100 জনের মধ্যে তুলনা নাকি 1000 জনের মধ্যে, এটা কি একটা সেন্টারে নাকি 12টা সেন্টারে, এটা কি এক ধরনের পপুলেশনে নাকি এটা কি 18 থেকে 45 নাকি 18 থেকে 65 মতো, মানে অজস্র বিষয় শেষ হওয়ার পরে তো এটা একটা শক্তিশালী প্রমাণ। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে এই চর্চাটা যদি শুরু হয় যে আমরা আসলে প্রমাণ তৈরি করবো, প্রমাণ জেনারেট করবো, যেটা বলছে যে গাইডলাইন, গাইডলাইন তো অনেক পরে, মানে প্রথমে তো শক্তিশালী প্রমাণ তৈরি হতে হবে এবং সেই প্রমাণের ভিত্তিতে গাইডলাইন হবে।